প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, অবশ্যই ভালো আছো তোমরা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে বিশ্ব পরিচয়ের পাঠ নিয়ে হাজির হয়েছি। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বই এবং খাতা কলম নিয়ে একটু ছেটের সামনে বসে যাও। আমরা আজ বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় আমাদের কি কি করণীয় সে সম্পর্কে এর আগে 2 পাঠে আমি কিছু তোমাদেরকে পাঠ দিয়েছি এবং আজকে আমি দুর্যোগ মোকাবেলার সর্বশেষ পাঠটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা সবাই ছেটের সামনে বসে যাও। আমি তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সেলিনা আক্তার খান, প্রধান শিক্ষক, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর। তো আমি তোমাদেরকে আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 12 এর দুর্যোগ মোকাবেলার পাঠ হচ্ছে আগুন। আগুন সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে তোমাদের কাছে কিছু তথ্য উপস্থাপন করব। তো তোমরা এই পাঠে যা যোগ্যতা অর্জন করবে সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আগুন লাগা ও এসব দুর্যোগের কারণ সম্পর্কে বলতে পারবে। আমাদের দুর্যোগগুলি কি? বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও আগুন লাগা। তাহলে এর কারণ সম্পর্কে তুমি জানতে পারবে। সামাজিক জীবনে এসব দুর্যোগের প্রভাব বর্ণনা করতে পারবে। প্রধান প্রধান দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও পরবর্তী করণীয় সম্পর্কে বলতে পারবে। দুর্যোগ মোকাবেলার মনোভাব অর্জন করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠ হচ্ছে আগুন। তো এই আগুন সম্পর্কে আমি তোমাদেরকে এখন কিছু ভিডিও দেখাবো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, আমাদের দেশে যে আগুন লাগে বিভিন্ন সময়, সেই ভিডিওটা তোমরা দেখো একটু লক্ষ্য করে, পরে আমি আলোচনা করছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, 1 নম্বর চিত্রে কি আছে? আগুন লেগে ঘরবাড়ি সব পুড়ে যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন সময় আমরা শুনি না, পেপারে, টিভিতে আমরা শুনি বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, বস্তি, তারপরে কারখানা, বিভিন্ন কারখানায়, তারপরে যেখানে লোকজন বেশি, বাজার, মার্কেট, এই সব জায়গায় বেশিরভাগ আগুনের প্রকোপটা একটু বেশি থাকে। এবং আসলে এই আগুনটা আমাদের কিছুটা অসতর্কতার কারণেই হয়ে থাকে, কিন্তু এই অসতর্কতার কারণে হলেও এই আগুন হচ্ছে আমাদের সবচেয়ে ভয়াবহ একটা দুর্যোগ। এই আগুন যদি লাগে তাহলে কিছু রক্ষা করা খুবই কঠিন হয়ে যায়। যেখান থেকে শুরু হয় সেখানে তো আসলে কিছুই রক্ষা করা হয়তো বা সম্ভব হয় না। আর পরে যখন একটা ঘরের আগুন যদি লাগে, কোনো এক জায়গায় যদি আগুন লাগে, তারপর দ্রুত ছড়িয়ে যায় আশেপাশের বিভিন্ন ঘরবাড়িতে, বিভিন্ন দোকানপাটে লাগলে বিভিন্ন দোকানপাটে। মালামাল সরানোর বা মালামাল রক্ষা করার হয়তোবা কোনো স্কোপই থাকে না। তো তখন আমাদের ফায়ার সার্ভিসের লোকজনকে আমরা ডাকি, তাই না? আমরা ফায়ার সার্ভিসের লোকজনকে ডাকলেও তারা আসতে আসতে কিন্তু অনেক পুড়ে যায়, কারণ আগুন খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ক্ষতি হয়ে যায় আগুনে। তো আমরা আসলেই সবসময় চেষ্টা করব যাতে এই আগুন না লাগে, আমরা সতর্ক থাকার চেষ্টা করব। তারপরের চিত্র দেখো, সবাই মিলেমিশে আগুন নেভানোর ব্যবস্থা করছে। এটা তো আছেই। তারপর আমাদের ফায়ার সার্ভিস, আমরা তো চেষ্টা করবই। তো আসলে বেশি আগুন যদি বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের পক্ষে নেভানো খুবই সমস্যা। আমরা আসলে তখন নেভাতে পারবো না, তখন আমাদেরকে ফায়ার সার্ভিসে খবর দিতে হবে।
দেখো যখন আগুন এই পর্যায়ে চলে যাবে তখন কি আমাদের পক্ষে নেভানো সম্ভব হবে? তখন আমাদেরকে ফায়ার সার্ভিসের দরকারই হবে, এবং এই পর্যায়ে যখন চলে যায় তখন ক্ষতির পরিমাণটা আসলে খুবই বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। দেখো আমাদের ফায়ার সার্ভিসের লোকজন এভাবে যন্ত্রপাতি আছে আমাদের সেখানে, সেই এসে দিয়ে পানির ব্যবস্থা করে তারপরে তারা এই আগুনটা নিভিয়ে থাকে। তো আমরা দেখি এরপরে তোমরা তোমাদের বইটা ধরো, আমি আগুনের প্রভাবটা তোমাদের সামনে উপস্থাপন করি, আমি পড়ি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, বইয়ের সাথে মিলিয়ে নাও, আমি স্ক্রিন থেকে পড়ি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। আগুনের প্রভাব। হ্যাঁ, বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে। বাংলাদেশে কি হচ্ছে? আজকাল আগুন লাগার ঘটনা বেশি হচ্ছে। প্রতি বছরই কিন্তু আমরা কোনো না কোনো জায়গায় শুনি আগুন লেগেছে, হয়তো বাজারে লেগেছে, নয়তো বস্তিতে লেগেছে, না হয় কোনো ঘরবাড়িতে লেগেছে, আগুন লাগতেই থাকে। আসলে এটা কিন্তু আমাদের অসতর্কতার কারণেই হয়ে থাকে, যদিও এটা একটা খুব বড় ধরনের দুর্যোগ, কিন্তু হয় কিন্তু আমাদের কারণেই, আমাদের অসতর্কতার কারণে। বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আগুন লাগলে ঘর বাড়ির প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয়। আসলে এই মানুষের জীবন বিপদগ্রস্ত কেন হয়? আমরা আমাদের ঘর বাড়িতে অনেক প্রিয় জিনিস আছে, অনেকেই সেটা মানে এটা একটা ভুল সিদ্ধান্ত যে আমার ওই প্রিয় জিনিসটা দৌড়িয়ে আনতে যায়। তো সেইটা যখনই আনতে যায় তখন তার ফিরে আসাটা খুবই রিস্কি হয়ে যায়। তারপরে এই দুর্ঘটনাগুলি ঘটে, এবং যেখানে প্রথম শুরু হয় আগুন সেখানে হয়তোবা টের পায় না, মানে যখন টের পায় তখন হয়তোবা বের হওয়ার অনেকটা সমস্যা হয়ে যায়। ওই সময় মানুষের জীবনেরও ক্ষতি হয়ে যায়। মালামাল তো শেষ হয়ই, তারপরে মানুষের জীবনেরও ক্ষতি হয়ে যায়। তারপরে তোমরা আরেকটা ভিডিও দেখো, তোমরা ভিডিওগুলি দেখো আসলে কি কারণে আগুনগুলি লেগে থাকে সাধারণত। দেখো তো আমরা এই যে দেখো আমি বলছি তোমাদের, প্রথমে হলো গ্যাসের চুলা। আমরা অনেক সময় করি কি, গ্যাসের চুলাটা নিভাই না, অল্প অল্প জ্বলতে থাকে। সেখানে কোনো রকমের কোনো বাতাসে বা কারো অসতর্কতায় যদি কোনো কাগজ গিয়ে পড়ে তাহলে কিন্তু সেইটার মাধ্যমে আগুন লেগে যায়। এবং সেটা ছাড়াও আমাদের পাইপলাইন কিন্তু আসলে যে অবস্থা, সেই পাইপলাইনে অল টাইম যদি 24 ঘন্টা চুলাটা জ্বালানো থাকে পাইপটা সমস্যা হতেই পারে। কোনো এই পাইপলাইনের কারণেও, গ্যাসের পাইপলাইনের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা করব কি, আমরা সবসময় গ্যাস ব্যবহারের পরে চুলাটা বন্ধ করে রাখব। তারপরে দেখো, হ্যাঁ এটা কি, এটা একটা সিগারেটের ছবি। এটা কেন, এটা অনেকে এটার কারণে অনেক আগুন লেগেছে এ পর্যন্ত শোনা গেছে। তাহলে এটা খাওয়া তো খুবই ক্ষতিকর, তাই না? আর এটা খেলে ক্যান্সার হয়। তো ক্যান্সার তো হয়ই, তারপরে এই যে খাওয়ার পরে যে পরিত্যক্ত অংশটুকু, সেইটুকু যদি না নিভিয়ে যেখানে সেখানে ফেলে দেয়, তো সেখানে যদি কাগজপত্র বা শুকনো জিনিস থাকে, সেইটা ধরে আস্তে আস্তে আগুনের প্রকোপটা বেড়ে যায়। তা আমরা প্রথমে চেষ্টা করবো এটা খাবোই না, তারপরে যদি খাইও তো সাবধানে আমাদের পরিত্যক্ত অংশটুকু সাবধানে ফেলতে হবে। তারপরে দেখো, এই জিনিসটা যদিও এখন অনেকের ঘরেই নেই, তারপরেও তো কিছু ঘরে আছে, সব ঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। তো এই হেরিকেন, কুপি, তারপরে চুলার ব্যাপারটা তো আগেই বললাম। এখন হেরিকেন, কুপি, এইটা অনেক সময় হয় কি জ্বালানো থাকে, তারপরে হয়তো ঘুমিয়ে পড়ে, সেই অবস্থায় এটা জ্বলতেই থাকে। এক সময় কোনো না কোনো কারণে হয়তো বা পড়ে যেতে পারে, কাত হয়ে যদি পড়ে যায়, এটার এই ভিতরে কেরোসিন থাকে, এইটার ভিতরে সেই কেরোসিনটা যদি কোনো রকম এইটা যদি কোনো রকম কাত হয়ে যায়,
হ্যাঁ, রাতে ঘরে ইঁদুর টিঁদুর চলাফেরা করে, ওই সময় যদি এটা কাত হয়ে যায়, তখন আমরা সজাগ থাকলে তো আসলে সমস্যা হয় না, কিন্তু তারপরও যদি কারো হাতে পায়ে লেগে এটা পড়ে যায়, পড়লে পরে এইটার এই ভিতর থেকে কেরোসিনটা বের হওয়ার একটা জায়গা আছে, তো সেখান থেকে কেরোসিনটা বের হয়ে আগুনটা পুরো বেড়ে যেতে পারে এবং দুর্ঘটনা ওখান থেকে হতে পারে। তা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা ঘুমানোর আগে হেরিকেন বা টুপি যদি জ্বালানো থাকে সেটা বন্ধ করে তারপরে ঘুমাবো। তারপরে আর একটা জিনিস হচ্ছে কয়েল। এই কয়েল আমরা তো আসলে রাতে ঘুমাই কয়েল জ্বালিয়ে, তাই না? কয়েলটা এমনভাবে জ্বালাতে হবে, অনেকেই আমরা এই কয়েল জ্বালিয়ে তারপরে রাত্রে ঘুমাই, তো কয়েলটায় আসলে কয়েলে আগুন লেগেছে এ ধরনের দুর্ঘটনা কিন্তু অনেক শোনা গেছে। তো এই কয়েলটা আমরা এমন একটা জায়গায় রাখবো যে তার আশেপাশে কোনো জিনিসপত্র না থাকে, যে জিনিসটা সহজে জ্বলে, সেই ধরনের জিনিসপত্র এই কয়েলের পাশে না থাকে। কয়েল তো অনেকেই জ্বালাতেও হয়, তো তখন আমরা একটু এই সাবধানে কয়েলটা ব্যবহার করব। মশার কয়েলটা আমরা যাতে বিদ্যুতের কাছাকাছি যেন একেবারেই না থাকে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তারপরে দেখো, ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইন থেকে আগুন ধরতে পারে। এই যে দেখো, ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইন থেকে আগুনটা ধরতে পারে, এই দেখো। তাহলে আমরা সব সময়ই খেয়াল রাখবো আমাদের বাসা বাড়িতে যাতে কোনো লাইনের কোনো তারে কোনো কাটাছেঁড়া না থাকে। যখনই দেখবো যে এইখান থেকে তারটা একটু কাটা কাটা মনে হচ্ছে, তাহলে সেটা তাড়াতাড়ি সারিয়ে নেব যাতে আমাদের এই ধরনের সমস্যাটা না হয়। তারপরে আর একটা জিনিস, আমরা আতশবাজি করে থাকি অনেক সময়। যেমন আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায়ের পূজার সময় এই আতশবাজিটা বেশি হয়। এখন মুসলমান সম্প্রদায়ের সময়ও হয়, ঈদ কোরবানিতে বাচ্চা ছেলেরা, দেখা যায় ছেলে মেয়েরা এই আতশবাজিটা করে থাকে আনন্দ উৎসব করার জন্য, এগুলো করে থাকে। তো এইগুলো করার সময়ও আসলে আতশবাজি না করাই ভালো। তো যদিও করি, আমরা করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের আশেপাশে এগুলো ছিটে কোথায় পড়লো, যেখানে পড়বে সেখানে কোনো শুকনো জিনিস আছে কিনা, কোনো আগুন লাগলো কিনা, বা আমাদের গায়েও যদি এগুলো পড়ে তাহলেও কিন্তু আমরা আমাদের গায়ের সেই অংশ পুড়ে যায়। তা আমরা অনেক সতর্কতার সাথে এই আতশবাজি করব, যদি করি। না করাই একদম ভালো। আসলে আতশবাজিটা না করলেই হয়, আমরা অন্যভাবে আনন্দ ফুর্তি করব। আতশবাজি না হলেও তো আনন্দ করা যায়, আমরা সেভাবে চেষ্টা করব আতশবাজি না করার। তো দেখো, এখন আগুন লাগার কারণটা তোমরা বইয়ের সাথে মিলাও। আমি পড়ছি, তোমরা বইয়ের সাথে মিলাও। মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগতে পারে। এখানে কিছু উদাহরণ দেয়া হলো। রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, হ্যাঁ আমরা বলেছি না, রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে দিতে হবে। যদি না নিভাই তাহলে আমাদের এই দুর্ঘটনা ঘটতে পারে। সিগারেট, বিড়ি, হুকার আগুন থেকে আমরা সিগারেট, বিড়ি এবং হুকার আগুনটা আমরা ব্যবহারের পরে নিভিয়ে রাখবো এবং চেষ্টা করব এগুলো না একদম ব্যবহার না করার। হ্যাঁ, ঘরে কুপি, হেরিকেন, মশার কয়েল জ্বালিয়ে রাখলে, তো এগুলা জ্বালালে কিভাবে কি ক্ষতি হয় তা তো আমি বলেছি। তারপরে বাড়ির বিদ্যুতের লাইনের সমস্যা থাকলে এটাও বলেছি। কারখানার দাহ্য পদার্থ, যে জিনিসে সহজে আগুন ধরে থাকে, তার কারখানায় অনেক সময় যে আগুনগুলো মানে কাঠগুলো ব্যবহার করা হয়, অনেক সময় এই পদার্থ থাকে, যে বিভিন্ন দাহ্য পদার্থ থাকে, সেইগুলি তাদের যে কারখানায় যারা কাজ করে তাদেরকে ওইগুলি সাবধানে রাখতে হবে যাতে কোনো আগুনের সংস্পর্শে না আসে এবং এ ধরনের দুর্ঘটনা না ঘটে। শিশুরা আগুন নিয়ে খেলা করলে বা আতশবাজি ফোটাতে গেলে, হ্যাঁ, তো এটাও আমি আগেই বলেছি, আতশবাজি আমরা করব না। এক বাড়িতে আগুন লাগলে সহজেই অন্য বাড়িতে আগুন ধরে যেতে পারে। যেমন আসলে আগুনটা এক বাড়িতে ধরলে সাথে সাথে এই বিদ্যুৎ লাইন আছে সব বাড়িতে, হ্যাঁ,
এর সাথে সাথে আরেকটা বাড়িতে আগুনটা ধরে যায়, তাহলে খুব তাড়াতাড়ি আগুনটা এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যায়। তো আমরা চেষ্টা করব আগুন যাতে না ধরে, এবং আগুন ধরলেও সাথে সাথে সেটা নেভানোর ব্যবস্থা আমরা করব। তো এখন দেখো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখো, পরে আমি বর্ণনা দিচ্ছি। এই যে আমাদের ফায়ার সার্ভিসের এই গাড়িগুলি নিয়ে আর তারা আগুন নেভাতে চলে যায়, যখনই কোনো খবর পায় তারা এই গাড়িগুলো নিয়ে আগুন নেভাতে চলে যায়। তারা কিভাবে এই যে পাইপলাইন দিয়ে পানি দিচ্ছে সেইটার চিত্র এখানে। তারপর তাদের পেছনে এই সাথে গ্যাসও থাকে আগুন নেভানোর। তা আগুনে কিভাবে ক্ষতিগ্রস্ত হলো মানুষের সেই চিত্র দেখো। যেমন এই যে হাতে আগুন লাগলো, এই ছবিগুলো তোমরা প্রথমে দেখো, তারপরে কি করবে আগুন লাগলে সেটা। এইগুলি এই যে আগুন লাগিয়ে আগুন যে লেগেছে, এইটা ফায়ার সার্ভিসের লোকজন এসে ওরা আগুনটা নেভাচ্ছে। দেখেছো ফায়ার সার্ভিসের লোকজনের ড্রেস, এদের সাথে এই গ্যাস থাকে, তাদের আগুন নিভানো এই পোশাক তারা পরে তারপরে আগুন নিভানোর কাজে তারা আসে। তো আমরা দেখি আগুন কিভাবে আমরা মোকাবেলা করব। তো তোমরা বইয়ের সাথে মিলাও, বইয়ে আছে। হ্যাঁ, প্রথমে নিজেকে রক্ষা করতে হবে। যেমন দেখেছো না ফায়ার সার্ভিসের লোকজন যে পোশাক পরা থাকে, আমাদের তো আসলে ওই পোশাক নেই, কিন্তু ঘরে এই পোশাক দুই একটা থাকা ভালো, তাহলে আগুনের প্রকোপ থেকে আমরা অনেক সময় রক্ষা পেতে পারি। হ্যাঁ, ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। আগুন লাগলেই সাথে সাথে ফায়ার সার্ভিসকে আমরা খবর দিব, তাই না? কারণ আগুন যখন বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না সেই আগুনটা নেভানো। আশেপাশের মানুষকে সচেতন করতে হবে, আশেপাশের মানুষকে সচেতন তো করতেই হবে। কারণ আমরা আগুনটা যাতে না লাগে, আমি যদি জানি যে আসলে এই কাজটা সে করতেছে, আগুন সিগারেট খেয়ে ফেলতেছে, সেটা আমি দেখতেছি, তাকে আমার নিষেধ করতে হবে। চুলাটা জ্বালানো আছে, আমি যদি সেটা দেখি তাকে আমার বলতে হবে যে চুলাটা নিভিয়ে রাখেন। এভাবে আমাদেরকে সতর্ক করতে হবে। বিল্ডিংয়ের ভেতর লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। আসলে অনেক সময় আছে বিল্ডিংয়ের ভিতরে লোক থেকে গেছে, কিন্তু আগুনের প্রকোপ এতই বেশি যে সে বের হতে পারছে না, তখন ওই ফায়ার সার্ভিসের যে লোকজন তাদেরকে জানাতে হবে যে এই বিল্ডিংয়ের অমুক জায়গায় কিছু লোক আটকে পড়েছে। দাহ্য পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমাদের কারখানার যে দাহ্য পদার্থগুলি, এগুলি আমাদেরকে লোকালয় থেকে অনেক দূরে রাখতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে। আগুনে শরীরের কোনো জায়গা পুড়ে গেলে সেখানে 10 মিনিট ধরে পানি ঢালতে হবে ও দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তোমরা যে হাতের আগুন লেগেছে দেখেছো না চিত্রটা, পানি ঢালতেছে, ঠিক সেভাবে যে আগুন যদি লাগে তাহলে 10 মিনিট ধরে পানি ঢেলে দিলে সেটা কিছুটা হলেও কষ্টটা কম হয়, এবং পরে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার যে ঔষধ দেয় সেগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে। কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। এই যে আমি বলেছিলাম না, আমার একটা প্রিয় জিনিস রয়ে গেছে, আমি সেটা আনতে গেলাম কিন্তু আর বের হতে পারলাম না, এই কাজটা আমরা কখনোই করব না। আমার জীবন বাঁচলে ও ধরনের প্রিয় জিনিস আমি আবার করতে পারবো, তাই না? তাহলে আমরা এই দুর্যোগ মোকাবেলায়, এই আগুনের মোকাবেলায় এই সব কাজ আমরা করব, ঠিক আছে? তো আমরা এখন কিছু প্রশ্নে যাব। তোমরা তার আগে এই আগুনের এই অধ্যায়টি এই অংশটুকু আবার তোমরা নিজেরা একটু মনে মনে সুন্দর করে পড়ো, ঠিক আছে? সুন্দর করে পড়ো, আমি ততক্ষণে প্রশ্ন বের করি। পড়েছো তোমরা? পড়েছো? তাহলে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিই। হ্যাঁ, আগুন লাগা সম্পর্কে কখনো কিছু কি তুমি শুনেছো?
যদি শুনে থাকো আগুন লাগা সম্পর্কে সেই সব কি শুনেছো সেটা সেখানে লিখে দেবে। কেউ কি কোনো সময় নিজের এলাকায় আগুন লাগতে দেখেছো? কিভাবে আগুন লেগেছে? তো তুমি তোমার এলাকায় যদি দেখে থাকো তাহলে কিভাবে আগুন লেগেছে, হয়তোবা এই যে আমি যেগুলো কারণগুলি বললাম যে এই সব কারণে আগুন লাগতে পারে, তো সেই সব কারণেরই যে কোনো একটা আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে। তারপরে আগুন কিভাবে প্রতিরোধ করা যায়, আমরা ওই কাজগুলি সতর্কতার সাথে করব। যেমন সিগারেট আমরা যে কোনো জায়গায় ফেলবো না, গ্যাসের চুলাটা খোলা রাখবো না, তারপরে ল্যাম্প বা কুপি বা হেরিকেন এগুলো আমরা অসতর্ক জায়গায় রাখবো না। কয়েলটা আমরা এমনভাবে জ্বালাবো তার আশেপাশে যেন কোনো আগুন লাগতে পারে এ ধরনের কোনো জিনিস না থাকে, সেই ব্যবস্থা আমরা করব। এখন দেখো, এই যে দুর্যোগ মোকাবেলায় আমরা কয়টা কারণ করেছে, দুর্যোগ মোকাবেলার যে প্রভাব আমরা মোকাবেলা যে করব, দুর্যোগ আমাদের কি কি, হ্যাঁ সেটা আমরা এই কয়টা অধ্যায় আমরা পড়েছি, তাই না? বন্যা, তারপরে ঘূর্ণিঝড়, আগুন, এই সম্পর্কে তোমরা কারণ কি কারণে হয় বন্যা হয়, এই যেমন বন্যা তো প্রাকৃতিক কারণেই হয়, ঘূর্ণিঝড়ও প্রাকৃতিক কারণে হয়, তারপরও এই বন্যা অনেক সময় অতিবৃষ্টির কারণে হয়, সেটা করতে পারো। তারপরে ঘূর্ণিঝড় হয় কিসের কারণে, আমাদের সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেলে। আগুন লাগে আমাদের কিছুটা অসতর্কতার কারণে। হ্যাঁ, এর প্রভাবে আমাদের কি হতে পারে, মোকাবেলা আমরা কিভাবে করতে পারি, আমরা কিন্তু প্রতিটাই আমরা আলোচনা করেছি। তো আমি তোমাদের কাছে যাব এরপরে কিছু হ্যাঁ দেখো, আমাদের প্রশ্নে কি কি থাকবে সেটা হচ্ছে শুষ্ক, আমি এই যে এইটার সাথে এইটার মিলকরণ। হ্যাঁ, এই মিলকরণে তোমাকে করতে হবে কি, শুষ্ক, আমি এইটা একটু বলে দিই, এটা নমুনা হিসাবে আমি তোমাদেরকে দিলাম। শুষ্ক মৌসুমে মানুষের অসচেতনতা, এইটা শুষ্ক মৌসুমে মানুষের অসচেতনতায় কি হয় বলো তো? আগুন লাগে, তাই না? এইটার সামনে হবে এই আগুন লাগাটা। তারপরে সাগরের উপর নিম্নচাপ, হ্যাঁ সাগরের উপর নিম্নচাপ হলে কি হয়, আমাদের ঘূর্ণিঝড় হয়, তাই না? তারপরে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পথঘাটে পানি জমে যায়, এর ফলে কি হয়, এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাই না? এরপরে আমরা যাই দেখি আর একটা, এই শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, এখানে মানুষ সৃষ্ট ভয়াবহ দুর্যোগ হলো কোনটা, আমরা একটু মিলাই, কোনটা বলো তো? আগুন, তাই না? মানুষ সৃষ্ট ভয়াবহ দুর্যোগ কি, আগুন। তারপরে বাংলাদেশে প্রধানত ড্যাশ মৌসুমে বেশি বেশি আগুন লাগে, কোন মৌসুমে বেশি বেশি আগুন লাগে, নিচের এই লেখাগুলি দেখো, আমি একটু দেখি, এটা না, হ্যাঁ শুকনো মৌসুমে, বাংলাদেশে প্রধানত শুকনো মৌসুমে বেশি বেশি আগুন লাগে। তারপরে কি আছে, বাংলাদেশে বন্যা ও ড্যাশ বেশি হয়, কি বেশি হয়, বন্যা ও ঘূর্ণিঝড়, তাই না? বন্যা ও ঘূর্ণিঝড় বেশি হয়। এরপরে কি আছে, রান্না শেষে চুলার আগুন ড্যাশ রাখবো, কি রাখবো বলো তো? থ্যাংক ইউ। এই চুলার আগুন আমরা রান্না শেষে নিভিয়ে রাখবো। তাহলে কি হলো, মানুষ সৃষ্ট ভয়াবহ দুর্যোগ হলো আগুন। বাংলাদেশে প্রধানত শুকনো মৌসুমে বেশি বেশি আগুন লাগে, বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় বেশি হয়। তারপরে রান্না শেষে চুলার আগুন নিভিয়ে রাখবো, ঠিক আছে? এই হলো আমাদের আজকের এই পড়া, আজকের পাঠ। তো আমি এরপর তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, সেটা দেখো। বাড়ির কাজে আমি একটু যাই, আমরা একটু বাড়ির কাজে যাই। এই যে দেখো, বাড়ির কাজে আমরা কি দেব, আমি তোমাদেরকে আজকে অধ্যায় তো শেষ,
এই শেষ বিধায় আমি সবটা থেকেই কিছু কিছু বাড়ির কাজ দিয়ে দেব। সেটা হচ্ছে, প্রথমে আমি তোমাদেরকে পড়িয়েছি বন্যা। বন্যা সম্পর্কে 5টি বাক্য লেখো। তারপরে পড়িয়েছি ঘূর্ণিঝড়, তো ঘূর্ণিঝড় সম্পর্কে 5টি বাক্য লেখো। এরপরে আজকে তোমাদের পড়ালাম আগুন। আগুন লাগা সম্পর্কে 5টি বাক্য লেখো। এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে। আমি কিন্তু প্রত্যেকটা সম্পর্কেই তোমাদেরকে ধারণা দিয়েছিলাম, সেই অনুযায়ী তোমরা লিখে রাখবে। তো বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছ থেকে ধন্যবাদ দিয়ে তোমার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।